ওয়েস্টার্ন মিউজিক থিওরি সিরিজের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি নোটসের সম্বন্ধে বলেছি, ফ্রেডবোর্ড চার্ট সম্বন্ধে বলেছি এবং স্কেলের সম্বন্ধে একটা ফান্ডামেন্টাল ধারণার কথা বলেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওটা দেখলে বেশি উপকৃত হবে, কারণ আমি এখানে মেজর স্কেল বিল্ডিং করা শেখাবো। আমি এখানে যে টার্মগুলো ইউজ করব সেই টার্মগুলোর সঙ্গে তোমরা আগে থেকে যদি ফ্যামিলিয়ার না হয়ে থাকো তাহলে তোমাদের অসুবিধা হবে। কাজেই সেই টার্মগুলো সম্বন্ধে আগে থেকে ফ্যামিলিয়ার হওয়ার জন্য তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, তারপর এটা দেখো। আমরা জানবো যে মেজর স্কেল কী করে তৈরি হয়, তার স্টেপ প্যাটার্ন কী আছে, ফর্মুলা নাম্বার কী আছে, মেজর স্কেলের যে নোটগুলো আছে সেই নোটগুলোর নাম কী কী আছে, এগুলো আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ প্রতাপ। লেটস লার্ন অ্যান্ড প্লে। তো আমরা এখন যখন মেজর স্কেল বিল্ড করব তাহলে আমাদেরকে জানতে হবে আগে যে মেজর স্কেল বিল্ড করার জন্য কি কি উপাদান লাগবে। কিছু কিছু টার্মস আমরা এর আগের ভিডিওতে জেনেছি, কিছু কিছু নতুন টার্মস এই ভিডিওটায় জানবো। তাহলে চলো শুরু করা যাক মেজর স্কেলের বিল্ডিং। তো বিল্ডিং মেজর স্কেলস। তো মেজর স্কেলস বিল্ডিংয়ের যে পদ্ধতি সেটাতে যাওয়ার আগে একটা কথা বলে রাখা খুব জরুরি। সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বেশিরভাগ ওয়েস্টার্ন মিউজিক থিওরিতে যে স্কেল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেপ্টাটনিক স্কেলস। হেপ্টাটনিক স্কেল মানে যেসব স্কেলে প্রত্যেকটা অক্টেভে 7টি করে নোট থাকে। তো এই হেপ্টাটনিকের আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ডায়াটনিক। ডায়াটনিক স্কেল। তো আমরা এই ডায়াটনিক স্কেল নিয়ে বিশেষভাবে এগিয়ে যাব। তো ডায়াটনিক স্কেল শিখতে গেলে আমাদের কি কি উপাদান লাগছে? উপাদান কী কী লাগছে? 3টে জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে ফর্মুলা। 2 নম্বর হচ্ছে নেমস। 3 নম্বর হচ্ছে স্টেপ প্যাটার্ন। আমি আগের দিন স্টেপ কাকে বলে শিখিয়েছিলাম, হোল স্টেপ, হাফ স্টেপস। এখানে একটু সামান্যভাবে বলে রাখি যে হোল স্টেপ মানে হচ্ছে 2টো সেমিটোন। সেমিটোন কাকে বলে? সেমিটোন হচ্ছে এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প। এই যে নোটগুলো আছে স্কেল বিল্ডিংয়ের সময়, এগুলো এক একটা নোট এক একটা সেমিটোন। আর প্রত্যেকটা সেমিটোনের ভ্যালু কত না হাফ, তাদেরকে বলা হয় হাফ নোট। যখন আমি এইচ লিখবো হাফ নোট, তখন এটা বলা হবে 1 সেমিটোন। এটা আমি আগের ভিডিওতে বলেছি, এখানেও বোঝাবার জন্য একটু বলে রাখলাম। তো মোটামুটি এটা আমার দরকার নেই, এখন মুছে দিলাম। হোল স্টেপ আর হাফ স্টেপ মাথায় রাখতে হবে। তো এই স্টেপ প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ স্কেল বিল্ডিংয়ের জন্য। ফর্মুলা কি? আমি এখানে লিখছি 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8 নেমস। তাহলে এই প্রত্যেকটা যে নোট আছে এই নোটগুলোর একটা করে নাম আছে, মানে স্কেলের নাম আছে। তাহলে আমি বুঝবো কী করে যে এই স্কেলের কোন নোটটা বাজাচ্ছি? তো নাম বললেও বোঝা যাবে। যেমন প্রথম নোটটাকে বলা হয় টনিক বলা হয় প্রথম নোটটাকে। দ্বিতীয়টাকে বলা হয় সুপার টনিক। তৃতীয়টাকে বলা হয় মিডিয়ান্ট। 4 নম্বরটাকে বলা হয় সাবডমিনেন্ট। 5 নম্বরটাকে বলা হয় ডমিন্যান্ট। 6 নম্বরটাকে বলা হবে সাবমিডিয়েন্ট। 7 নম্বরটাকে বলা হয় লিডিং নোট। আর 8 নম্বরটা কিছুই নয়, 1 নম্বরটাই 8 নম্বরে গেছে। এই 1 থেকে 7 অবধি আলাদা আলাদা নোট, আর এই 1 নম্বরটাই 8 নম্বরে গেছে। এটাকে বলা হয় অক্টেভ, বা আমরা এটাকে টনিকও বলতে পারি। টনিক কেন টনিক বললাম? কারণ এই যে নোটটা আছে আর এই নোটটা, এই দুটো সেমই হবে,
শুধু এদের মধ্যে পিচ ডিফারেন্স থাকবে। আমি আগের দিন একটুখানি সম্যক ধারণা দিয়েছিলাম যে অক্টেভ কাকে বলে। এখানে আমরা ডায়াটনিক স্কেল তৈরি করছি, যেটা একটা নাম হচ্ছে হেপ্টাটনিক, 7টা নোটের স্কেল। তো 7টা নোট যখন আমি পেয়ে গেছি তখন একটা অক্টেভ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে 1 নাম্বার যে নোটটা আছে আর এই যে 8 নাম্বার নোটটা আছে, এরা দুজনে একই নোট। এরপর এই 2 নাম্বার নোটটাই আবার 9 নাম্বারের নোটটা আসবে, 2 নম্বরে আসবে, এরকম করে চলতে থাকবে। তো এটা তো একটা সার্কুলার মোশন, মিউজিকটা পুরোটা তো সার্কুলার মোশনে চলছে। তো যত অ্যাসেন্ডিং অর্ডারে আমি এগোবো, মানে ক্লকওয়াইজ যত এগোবো, তত কিন্তু এটা সুরটা চড়া হবে বেশি বেশি, মানে পিচের যে ডিফারেন্সটা ওটা কিন্তু বাড়তে থাকবে। তো আমি আগের দিন বলেছিলাম যে এই যে 1 নাম্বার নোট আর এই যে 8 নাম্বার নোট, একটা অক্টেভের যে ফার্স্ট নোট এবং লাস্ট নোট, এদের মধ্যে যে রেশিও, মানে প্রাবল্যের যে রেশিও, সেটা সবসময় 1:2 থাকে। মানে এই নোটটার যা তীব্রতা, তার থেকে এই নোটটার তীব্রতা ডাবল। এখন সব থেকে বড় জিনিসটা আমরা শিখবো, সেটা হচ্ছে স্টেপ প্যাটার্ন, যে কিভাবে স্কেলটা তৈরি হবে, মেজার স্কেলটা। দেখো, এই 1 নাম্বার যে নোটটা আছে এর স্টেপ প্যাটার্ন হচ্ছে একটা হোল নোট বসবে এখানে। হোল নোট মানে কি? 2 সেমিটোনস, তাহলে 2টো সেমিটোন মিলিয়ে এখানে একটা নোট বসবে, দ্যাট ইজ আ হোল নোট। ঠিক আছে, এটা হচ্ছে মেজার স্কেলসের ক্ষেত্রে শুধুমাত্র এই স্টেপ প্যাটার্নটা ফলো হবে, এই ফর্মুলাটা ফলো হবে। নামটা সব কটা স্কেলে একই থাকবে, মাইনারেও তাই থাকবে, কিন্তু স্টেপ প্যাটার্ন আর ফর্মুলা নাম্বার চেঞ্জ হবে, মাইনারের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। আগে মেজারটা শিখি। প্রথমটা হচ্ছে হোল, দ্বিতীয়টাও হবে হোল, এখানেও বসবে হোল নোট। আমি কিন্তু এটা মন গড়া হোল বসিয়ে দিচ্ছি না, এটা ফর্মুলা, এটা স্টেপ প্যাটার্ন, এই স্টেপেই কিন্তু মেজার স্কেল তৈরি হয়। এখন প্রশ্ন মনে জাগবে তোমাদের যে হোলি কেন হলো। তুমি যখন বাংলাটার সাথে এটাকে ম্যাচ করার চেষ্টা করবে, সা রে গা মা পা ধা নি, আমি একটা সময় ম্যাচ করে বুঝিয়েও দেবো যে কেন এখানে হোলগুলোকে রাখা হয়েছে, তবেই কিন্তু সায়ের পরে যে শুদ্ধ রে সেটা আসবে। দেখো, হোল 3 নাম্বারটা হবে কিন্তু হাফ মানে 1 সেমিটোন। তো এখন তো কিছুই বোঝা যাচ্ছে না কি স্কেল তৈরি হচ্ছে, এটা স্কেল তৈরি হয়নি এখনো, কিন্তু এটা আমি ফর্মুলাটা বোঝাচ্ছি, স্টেপ প্যাটার্ন বোঝাচ্ছি, যে কোন স্টেপে আমি স্কেলটা তৈরি করতে চলেছি। তাহলে হোল হাফ, 4 নাম্বারটা আবার হবে হোল, 4 নাম্বার নোটটা আবার একটা হোল নোট, 5 নাম্বার নোটটাও আবার একটা হোল নোট, 6 নাম্বার নোটটাও একটা হোল নোট, 7 নাম্বারটা একটা হাফ নোট, আর 8 নাম্বারটা কী হবে? এক্স্যাক্টলি 8 নাম্বারটাও হোল নোট হবে। কেন? কারণ 8 নাম্বারটা তো কোনো নতুন নোট নয়, এই অবধি তো আমার অক্টেভ কমপ্লিট হয়ে গেছে। 8 নাম্বার নোটটা মানে তো এই নোটটা আবার এইখানে আসছে, শুধু পিচের ডিফারেন্স হচ্ছে, ডাবল পিচ নিয়ে আসছে এখানে। তো এই হচ্ছে আমাদের মেজার স্কেলের স্টেপ প্যাটার্ন। এইটা তোমাদেরকে মাথায় সবসময় ঢুকিয়ে রাখতে হবে, এই হোল হাফ, হোল হাফ হোল, বা তোমরা 7টার অবধি মনে রাখতে পারো, হোল হাফ, হোল হাফ। এইটা হচ্ছে মেজার স্কেলের স্টেপ প্যাটার্ন, ডায়াটনিক মেজার স্কেলের স্টেপ প্যাটার্ন এটা। তাহলে এবারে আমি একটা স্কেল তৈরি করি, তবেই বোঝা যাবে। যে স্কেলটা দিয়ে সবাই তৈরি করা শেখায় সেই স্কেলটা দিয়ে শেখাবো। কি সেই স্কেলটা হচ্ছে সি মেজার স্কেল। কেন সি মেজার স্কেল সবাই প্রথমেই শেখায়? কারণ সি মেজার স্কেলটা তৈরি করলে তুমি দেখতে পাবে যে এতে সবই ন্যাচারাল নোট আসবে, কোনো শার্প আসবে না, কোনো ফ্ল্যাট আসবে না, খুব সহজ। ওই জন্য বোঝাবার জন্য খুব সহজ, একদম বিগিনিং পয়েন্টে। ওই জন্য এই নোটটাকে ধরা হয় সি। আমরা যখন স্টাফ নোটেশন শিখবো তখন এটা ভালো করে বুঝতে পারবে যে সি এর এক বিশেষ গুরুত্ব আছে। সিকে বেস ধরে, সিকে মাদার ধরেই কিন্তু বাকি যে স্কেলগুলো আছে সেগুলোকে মেমোরাইজ করা যায়। সার্কেল অফ 5th আছে, সার্কেল অফ 4th আছে, সার্কেল অফ 7th আছে। তো এগুলো সব সিকে, একটা তো কেন্দ্রবিন্দু দরকার, সেই কেন্দ্র থেকে তো চারদিকে যাব, তো সিকে ধরা হয় সেই জন্য। তো প্রথমে আমরা সি মেজার স্কেলটা শিখবো। এই বাকি যে কথাগুলো, যে টার্মগুলো আমি ইউজ করলাম, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মেজার স্কেল বিল্ডিং আমরা শিখছি, মেজার স্কেল বিল্ডিংটা ঠিক করে শিখবো। সবার প্রথমে আমরা শিখবো সি মেজার স্কেল। তো এখানে সি মেজার লিখছি। স্কেল তৈরি করা মানে হচ্ছে সি মেজার, মানে সি যে নোটটা আছে ওটাকে সা ধরে রে গা মা পা ধা নি সৃষ্টি করা। সিটা হচ্ছে রুট নোট মানে এটা হচ্ছে প্রথম নোট, এটা দিয়ে আমরা পুরো স্কেলটা তৈরি করব। তাহলে এটা সা হবে, সা মানে হচ্ছে রুট নোট। দেখো কীভাবে তৈরি করছি। তো প্রথমে বলা হয়েছে এখানে হোল নোট লাগবে। হোল নোট মানে কি? হোল নোট মানে হচ্ছে 2 সেমিটোন, 2টো সেমিটোন নিয়ে একটা
হোল নোট হয়। আর একটা সেমিটোনের ভ্যালু কত? হাফ। তাহলে সার্কেলটা সবসময় মনে রাখবে, যে সার্কেলটা প্রথম ভিডিওতে আমি শিখিয়েছি, সেই সার্কেলটা মনে রাখলে তোমাদের সব কিছু মনে থাকবে। তো দেখো, বোঝার সুবিধার জন্য আমি এখানে সার্কেলটা এঁকে নিয়েছি। এই সার্কেলটার মধ্যে কিন্তু 12টা নোট এবং যেগুলো শার্প আছে তার ফ্ল্যাটগুলো লিখে নিয়েছি। এগুলো খুব প্রয়োজন পড়বে স্কেলটা তৈরি করতে। সি, এই যে হোল আছে এখানে, তাহলে এখানে পরপর সি থেকে শুরু করে সি এর পরের নোটটা এখানে একসাথে বসাবো, সি শার্প। এই দুটো নোট মিলে একটা নোট তৈরি হলো, দুটো সেমিটোন মিলে একটা নোট তৈরি হলো, যেটাকে বলছি আমরা হোল। তাহলে হোলে বসালাম সি শার্প। তো সি শার্পের পর কী আছে? ডি আছে আর ডি শার্প আছে। এর দুজনকে একসাথে বসিয়ে দিলাম। কেন? কারণ এটাও হোল চাইছে, এটা কিন্তু হাফ চেয়েছে। তাহলে ডি শার্পের পর কে আছে? ই, এখানে বসিয়ে দিলাম ই। দেখো আমি সি থেকে কিন্তু এই যে সার্কেলটা ধরে এই সি শার্প ডি শার্প ই এফ শার্প জি শার্প এ শার্প বি, এই বি অবধি আমি এখানে পুরোটা বসাবো এই সাতটা নোটে। দেখো, তাহলে দুটো হোল একটা হাফ করেছি, তারপরে আবার হোল আছে, তার মানে ই এর পর কি থাকবে? ই এর পর আসবে এফ কি একা বসবে এখানে? কারণ এ তো হাফ নেই, এ তো হোল আছে। তাহলে এফ শার্প, দেখো এফ শার্প, তাহলে এও হয়ে গেল হোল। তারপরে কে আছে? এটাও হোল আছে, তাহলে এফ শার্পের পর কে আছে? জি শার্প, একসাথে বসাবো কারণ এটাও হোল চেয়েছে, হোল বলেছে। তাহলে জি শার্পের পর ডাব্লিউ, মানে এটাও হোল আছে। এটা যদি হোল থাকে তাহলে জি শার্পের পর কে আছে? এ আর এ শার্প, এই দুটো বসে গেল, এটা হোল চেয়েছে। কিন্তু এইটা দেখো 7 নম্বর নোটটা যেটা লিডিং নোট, সেই লিডিং নোটটা কিন্তু এখানে হাফ চেয়েছে, হাফ বলেছে, হাফ বসাতে বলেছে। তো হাফ মানে কি? এ শার্পের পরের নোট কি? বি, এখানে বি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো বি বসিয়ে দিলাম, হয়ে গেল। দেখো এর পরেরটা আমি আবার হোল রেখেছি, হোল অবশ্য এটাই এখানে আসবে। তো সার্কেল অনুযায়ী বি এর পরে কে আছে? সি আছে, আর এটা হোল নয়, মানে সি শার্প। দেখো 1 নাম্বারটাই কিন্তু ঘুরে এখানে এলো। তাহলে এটা কিন্তু 1 নাম্বার নোটটাই, শুধু পিচ ডিফারেন্স আছে এদের, ডাবল পিচ ডিফারেন্স। ঠিক আছে, এখন আমি এই যে যেগুলো পেলাম, এই যে হোল হোল হাফ হোল 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 হাফ হোল, এই যেগুলো পেলাম, এখান থেকে আমি শুধুমাত্র এই জোড়া থেকে প্রথম নোটগুলো বসিয়ে দেবো। যেমন এই যে জোড়া আছে, এখান থেকে শুধু সি নামলো, এখান থেকে নামলো ডি, প্রথম নোটটা, সব প্রথম নোটগুলো নামবে। এখানে তো প্রথম দ্বিতীয় কিছু নেই, ই আছে, সো ই নেমে গেল। এখানে এফ শার্প এফ নামলো, জি শার্প জি নামলো, এ শার্প এ নামলো, বি নামলো, সি শার্প সি নেমে গেল। দেখো সি মেজার স্কেলটা তৈরি হয়ে গেছে। আমরা পেয়ে গেছি সি মেজার স্কেলের সরগম। যদি বাংলায় বলি তাহলে এটা সি মেজার স্কেলের সা রে গা মা পা ধা নি সা। আচ্ছা, একটা কথা বলে রাখি, মেজার স্কেল মানেই হচ্ছে কিন্তু বাংলার সবকটা শুদ্ধ স্বর, মানে সা শুদ্ধ রে, শুদ্ধ গা, মা করিমা নয় শুদ্ধ মা, পা শুদ্ধ ধা শুদ্ধ নি। এখন আমি যদি এই যে সি মেজার স্কেলটা আছে, এটাকে যদি আমি বাংলায় রিপ্রেজেন্ট করতে তাহলে কি দেখব? এটাকে যদি সা বলছি, এটাকে রে বলছি, গা বলছি, মা বলছি, পা ধা নি, আবার সা। দেখো আমরা যে সারে গামা পা ধা নি সাটা যেটা বাজাই, যে সরগমটা বাজাই, ওই সরগমটারও কিন্তু এই স্টেপ প্যাটার্ন ফলো করেই তৈরি করা হয়েছে। যেমন দেখো সা আর রে এর মাঝখানে কিন্তু একটা কোমল রে আছে, তার মানে আমি ধরে নিতে পারি যে এরা দুজন একসাথে আছে, হোল, যেরকম এরা হোল আছে। এই রে আর গায়ের মাঝখানে একটা কোমল গা আছে, তাহলে আমি ধরে নিতে পারি যে এই যে এরা দুজন একসাথে আছে। এখানে বলা হয়েছে গাকে একা রাখা হয়েছে, তাহলে গাকে আমি এখানে একা রেখে দিলাম, কেন? কোমল গাকে তো এর সাথে নিয়ে নিয়েছি, তাহলে গা একা পড়ে গেল। মায়ের তো কোনো কোমল নেই, মায়ের কড়ি স্বর আছে, তাহলে এখানে কড়ি মা আছে, এই কয়মুদ্র স্বর যে সাইনটা, এটা কড়ি মা। তাহলে আমি বলতে পারি যে এটা হোল আছে, মানে এরা দুজনে একসাথে ঢুকে আছে। পা পা আর ধায়ের মাঝখানে কি আছে? ধায়ের আগের নোট, পায়ের তো কিছু কড়ি কোমল কিছুই হয় না, সায়েরও হয় না, তাহলে পা আর ধায়ের আগে কি আছে? কোমল ধা, যেটা আমরা দ বলে লিখি। তাহলে এই দুটো নিশ্চয়ই একসাথে হোল আছে, পা আর কোমল ধা। তাহলে ধা আর নিয়ের মাঝখানে কি আছে? নিয়ের আগের নোট, সেটা হচ্ছে কোমল নি। তাহলে এই ধা আর শুদ্ধ ধা আর কোমল নি এরা একসাথে আছে। দেখো নিয়ের তো
কোনো কড়িস্বর নেই, কোনো অসুবিধা নেই, আর সায়ের তো কড়ি কোমল কিছুই নেই। তার মানে এদের দুজনের মধ্যে নোটের ডিফারেন্স কত? হাফ নোট, মানে 1 সেমিটোন। তাহলে এদের এই দেখো বি এর পরেই সি এসছে, বি এর পরেই সি এসছে। আবার যদি আমি সাটা ধরি, সা আর তার পরের অক্টেভের যে কোমল রে সেটা নিশ্চয়ই একসাথে আছে। দেখো একই জিনিস কিন্তু আমি পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, যে ওয়েস্টার্ন যে মেজার স্কেল আমরা যে তৈরি করেছি, সেই মেজার স্কেলটার মানেই হচ্ছে কিন্তু আমাদের বাংলার সবকটা শুদ্ধ স্বর। কী করে হলো দেখো, তোমাকে পুরো ভেঙে বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে একটা করে যখন তুমি নামিয়েছো সা প্রথমটা, রে গা গা একা, মা প্রথমটা নামিয়েছো, পা নামিয়েছো, ধা নামিয়েছো, নি একা, সা একা। তো নি আর সা এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত, ইন্টারভ্যাল কত? না, বলবে 1 সেমিটোন। 1 সেমিটোন। এই গা আর মা এদের মধ্যে ডিফারেন্স কত? না 1 সেমিটোন, মানে হাফ নোট ডিফারেন্স করে নেয়। হাফ আছে এটা, এখান থেকে এখানে যেতে গেলে হাফ নোট ডিফারেন্স, মানে ই থেকে ডাইরেক্ট এফ। যদি হোল বলতাম তাহলে ই এফ শার্পে গিয়ে থামতে হতো আমাকে। আমি আগের দিনই বুঝিয়েছিলাম যে এই যে এ শার্প, বি, সি, এই যে আমি নোটগুলো পেয়েছি, এই নোটগুলোকে একটা করে সেমিটোন বলা হচ্ছে। তাহলে এটার মান হচ্ছে হাফ, সেমিটোনের মান হচ্ছে হাফ, বুঝিয়েছি। তাহলে এটা যদি হাফ হয় আর এটা যদি হাফ হয়, এই দুটোকে মিলিয়ে কি আমি এক পাবো? পাবো। তাহলে এই দুটোকে মিলিয়ে আমি হোল বলতে পারি। তাহলে আমি যদি বলি আমি এ থেকে এ শার্পে গেলাম, তার মানে কি বলতে পারি? যে আমি হাফ নোট ইনক্রিজ করলাম, হাফ ছিল আরও হাফ ইনক্রিজ করেছি, ঠিক আছে? তো এটার ভ্যালুটা ছেড়ে দাও, এটা থেকে যখন এখানে যাচ্ছি তখন হাফ ইনক্রিজ করছি, কিন্তু আরও হাফ নিলে তবে আমি বিতে যাব। তাহলে বিতে যেতে গেলে আমায় কত? এক নিতে হচ্ছে। তাহলে এ থেকে যদি আমি বিতে যাই তখন আমি বলবো এটা হোল নোট। তাহলে ডিফারেন্স ইন্টারভ্যালটা বুঝতে পারলে যে কীভাবে ডিফারেন্সটা আমরা ডিফারেন্সিয়েট করছি, যে কীভাবে কত কত স্টেপ একটা নোট থেকে দূরে আছে। তো আমাদের এই বাংলাটার এখন প্রয়োজন নেই, যেহেতু আমরা ওয়েস্টার্ন মিউজিক শিখছি। আমি তোমাদের কাছে একটা ধারণা ক্লিয়ার করার জন্য, যাতে তোমাদের মনে কোনো প্রশ্ন তো আসবে, আরও আসতে পারতো, এটা আরও আসবে। প্রশ্ন না এলে তো শেখার কোনো মানেই নেই। প্রশ্ন আসা ভালো, আমি বারবারই বলি। তোমাদের প্রশ্ন এলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। তো আমরা এখন এটা বুঝে গেছি যে সরগমটা পেয়েছি সি স্কেলে। তো এই একইভাবে বাকি স্কেলগুলো তৈরি করা যাবে। প্রত্যেকটা নোট দিয়ে আমি বলেছিলাম যে প্রত্যেকটা নোট দিয়ে একটা করে স্কেল হবে। তাহলে প্রত্যেকটা নোট দিয়ে স্কেলটা তৈরি করবো কীভাবে, তার একটা সেই প্যাটার্নটা একটা যেটা আমি ফলো করি সেটাই তোমাদের শেখাবো। সেটা হচ্ছে আমি সবসময় নেক্সট স্কেল তৈরি করার জন্য এই সাব ডমিনেন্ট নোটটাকে গুরুত্ব দিই। সাব ডমিনেন্ট নোট মানে এই যে ফোর্থ নোটটা, যে সাব ডমিনেন্ট, এই নোটটাকে আমি গুরুত্ব দিই। কীভাবে? এই সি এর ক্ষেত্রে সাব ডমিনেন্ট নোট হচ্ছে এফ। আমি এই যে এফ যে নোটটা আছে এটা দিয়ে আমি আরেকটা স্কেল তৈরি করবো, সেটা হচ্ছে এফ মেজার স্কেল। তো কেন আমি এফ দিয়ে তৈরি করছি, এটা যখন তোমাদেরকে আমি সার্কেল অফ ফোর্থ বোঝাবো তখন খুব ভালো বুঝতে পারবে, আর এটার ম্যাজিকটা তখন দেখতে পাবে। এখন শুধু সাবডমিনেন্ট নোটটা দিয়ে পরপর স্কেল তৈরি করে যাও। কটা স্কেল তৈরি হবে, কটা মেজার স্কেল তৈরি হবে? 12টাই মেজার স্কেল কিন্তু তৈরি হবে। কেন? নোট আছে 12টার বেশি তৈরি হবে না, 12টার কমও তৈরি হবে না। তাহলে প্রত্যেকবার যদি তুমি 4 নম্বর নোটটা নামাও, তুমি কিন্তু 12বারই 4 নম্বর নোট নামাবে, 12টা নোট তৈরি হবে। তো এখানে সি এর 4 নম্বর এফ ছিল, আমি এফ দিয়ে আরেকটা স্কেল তৈরি করছি। দেখো এফের স্কেলটা আমি এইভাবেই তৈরি করবো। 3-4টা স্কেল তৈরি করলেই তুমি বুঝে যাবে যে কী প্যাটার্নে যাচ্ছে। এফে যখন তৈরি করছি, এফ দেখো এখানে হোল আছে, তাহলে এফ আর এফ শার্প একসাথে বসালাম, ঠিক আছে? আবার এখানে হোল আছে, তাহলে এফ শার্পের পর কী আছে? এফ শার্প, জি শার্প একসাথে বসালাম, ঠিক আছে? এখানে হাফ আছে, তাহলে এটা এ হাফ হলো, তারপরে হোল আছে, তারপরে এর পরে কে থাকে? এ শার্প আর বি, এদেরকে একসাথে বসালাম। দেখো পরপর কিন্তু এফ শার্প, জি শার্প, এ শার্প, বি পরপর যাচ্ছে। শুধু এরা যেভাবে বসতে চাইছে আমি সেভাবে বসাচ্ছি এদেরকে। পরেরটা হোল আছে, বি এর পরের নোট কি? সি এর পরের নোট কি? সি শার্প। তাহলে ডমিনেন্ট যে 5 নম্বর নোটটা সেটা এখানে বসে গেল হোল। দেখো সাবমিডিয়ান নোটটা ওটাও হোল আছে, তাহলে সি শার্পের পর কি আছে? ডি আর ডি শার্প, এরাও হোল হলো। লিডিং নোটটা কি আছে? হাফ আছে, তাহলে ডি শার্পের পর কি? ডি শার্পের পর ই, হ্যাঁ ডি শার্পের পর কি? ডি শার্পের পর ই। আর ই এর পর এটা আবার হোল আছে,
এটা টনিকটা আবার মানে অক্টেভটা আবার হোল আছে, যেহেতু এটাই আছে ওটাই আছে, তো এখানেও এফ আর এফ শার্প। দেখো এখানে একটা জিনিস সবসময় দেখবে যে তুমি যখন নিজে থেকে এটা করবে তখন তোমার তো ভুল হওয়ার চান্স আছে। তো কী করে বুঝবে ভুল হচ্ছে কি হচ্ছে না? একটাই জিনিস করে বুঝতে পারবে, তুমি যতই এখানে কাটো ছাঁটো ঢোকাও এদিক ওদিক করো, তোমার এই এফ এই যে প্রথমটা আর এই শেষটা কিন্তু মিলতে হবে, তবেই তুমি ঠিক করেছো, নাহলে ভুল করেছো, কোথাও না কোথাও ভুল আছে, তোমার খতিয়ে দেখার ব্যাপার আছে। তো এফ নোটটা এখানে, এফ স্কেলটা আমি পেয়েছি, তো একটা করে নোট নামিয়ে দেবো। এফ এফ আর এফ সাথে প্রথম নোটটা এফ, জি জি স্যার জি, এ নেমে গেল। এবার এখানে বলছে এ শার্প নামাতে, নামিয়ে দিলাম, এ শার্প নামিয়ে দিলাম। তারপরে সি নামাতে বলছে সি নামিয়ে দিলাম, ডি ডি স্যার আমাদের ডি নামাতে বলছে ডি নামিয়ে দিলাম, এখানে ই নামিয়ে দিলাম, আর এখানে এফ নামিয়ে দিলাম। তো আমি এফ মেজার স্কেলটা পেয়ে গেছি, কিন্তু এই যে এফ মেজার স্কেলটা পেয়েছি এটাতে কি তোমরা একটা জিনিস মিস করছো, কিছু মিসিং দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ মিসিং? সেটা হচ্ছে এখানে কোনো বি এর অস্তিত্ব নেই। দেখো এফ জি এ এস আর সি ডি ই এফ, তো বি কোথায়? বি নোটটা কই? বি নোট নেই। কেন? কারণ বি নোট তো লাগছেই না, লাগছে কি এ শার্প। এইখানেই হচ্ছে ফ্ল্যাটের কামাল, এখানে আমরা ফ্ল্যাট ইউজ করব, এ শার্প না ইউজ করে এ শার্পের যা একটা নাম আছে বি ফ্ল্যাট, আমরা এখানে বি ফ্ল্যাট ইউজ করব। কেন বি ফ্ল্যাট ইউজ করব? কারণ এই স্কেলটা মনে রাখার সুবিধার জন্য। দেখো আমি এই এ শার্পটাকে মুছছি, এ শার্পটাকে মুছি যদি আমি বি ফ্ল্যাট করি, দেখো স্কেলটা কত সুন্দর হয়ে যাবে। যখন তুমি এটাকে মনে রাখার চেষ্টা করবে তখন তুমি খুব সহজে মনে রাখতে পারবে। কিভাবে? এই যে এফ জি এ বি ফ্ল্যাট সি ডি ই এফ, তাহলে চোখ কান বুঝে আমি মনে রাখবো যে এফ মেজর স্কেলে একটা ফ্ল্যাট আছে, কোনটা সেটা? সেটা বি ফ্ল্যাট। ব্যাস এই বি ফ্ল্যাটটা মনে রাখলে আমি বাকি সব নোটগুলো ন্যাচারাল বসিয়ে দেবো। এফ ন্যাচারাল লাগবে, জি ন্যাচারাল হবে, এ ন্যাচারাল হবে, বিটা ন্যাচারাল হবে না, বি ফ্ল্যাট হবে, সি আবার ন্যাচারাল, ডি আবার ন্যাচারাল, ই আবার ন্যাচারাল, এফ আবার ন্যাচারাল। তো তোমরা কী করে বুঝবে যে এইখানে এ সাবটার জায়গায় বি ফ্ল্যাট লিখবো কি না? কী করে বুঝবে? জাস্ট যখনই তোমরা দেখবে, এটার একটা ভালো মেথড আছে, সেটা হচ্ছে যখনই তোমরা দেখবে যে একটা নোট লিখেছো, যেমন ধরো এখানে এ লিখেছি, তারপরে সেই নোটটারই একটা শার্প বা ফ্ল্যাট আসছে, তখনই তুমি কি করবে? সেই নোটটাকে দুবার লিখবে না, এই এটাকে দুবার লিখেছি দুবার লিখবে না। এবার যদি ফ্ল্যাট থাকতো তাহলে আমি শার্প করে দিতাম, কারণ ফ্ল্যাটের তো একটা শার্পও নাম আছে, কোনো না কোনো নাম, যখন আরও স্কেল তৈরি করবো তখন বুঝতে পারবে। তাহলে এখানে আমি ওই জন্য দুটো এ না লিখে এ শার্পের আরেকটা নাম লিখে দেবো বি ফ্ল্যাট। দেখবে বি ফ্ল্যাট বি একসাথে আসছে না, ঠিক আছে? এবার আগের কথা মতোই আমি আবার এর যে সাবডমিনেন্ট এফ পেয়ে গেছি, এফ এর যে সাবডমিনেন্ট বি ফ্ল্যাট, এই বি ফ্ল্যাটটা দিয়ে বি ফ্ল্যাট মেজার স্কেল তৈরি করব। দেখো বি ফ্ল্যাট মেজার স্কেল, এটা আমি সিটা এখান দিয়ে মুছছি, বাকি সব একই রাখছি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে যে সে প্যান্টটা কীভাবে যাবে না যাবে, বোঝার সুবিধা হবে। দেখো এফ মেজারের 4 নম্বর নোট দিয়ে তৈরি করছি বি ফ্ল্যাট মেজার স্কেল, বি ফ্ল্যাট মেজার স্কেল। তো বি ফ্ল্যাট মেজার স্কেলে প্রথম নোটটা কী হবে? প্রথম নোটটা হবে বি ফ্ল্যাট, তার সাথে একটা নোট যোগ করতে হবে। তো বি ফ্ল্যাট মানে কি? বি ফ্ল্যাট মানে তো এ শার্প, এই যে বি ফ্ল্যাট, তারপরের নোটটা কি? বি। তাহলে বি ফ্ল্যাটের পরে বি, কারণ বি এর আগের নোট হচ্ছে এ শার্প, সেটারই নাম বি ফ্ল্যাট। তো বি ফ্ল্যাট বি, বি কিন্তু পরে, বি ফ্ল্যাট আগে, কারণ এটা এ শার্পই। দেখো এখানে সার্কেলটা ফলো করে বুঝতে পারবে, বি এর আগে কিন্তু এফ এ শার্প। তো বি ফ্ল্যাট বি, তো বি এর পরের নোট কি? সি, তারপরে নোট সি শার্প, আবার শার্প অনুযায়ী লিখছি, যেমন আমি অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু এগোচ্ছি সেহেতু শার্পে লিখতে লিখতে যাচ্ছি। যেখানে আমার ডাবল নোট আসবে সেখানেই আমি কিন্তু ফ্ল্যাট লিখবো। কখন? নামাবার সময়। ভেতরে কিছু লেখার দরকার নেই, ভেতরে তুমি কাটছাট চালাও। তাহলে বি ফ্ল্যাট বি, সি সি শার্প, তারপরে কী আছে? ডি, ডি চুপচাপ এখানে বসে গেল, হাফ একা বসলো। তাহলে ডি এর পর কী আছে? ডি শার্প ই, দেখো ডি শার্প আর ই, তাহলে ডি শার্প ই, ই এর পরে এফ, আর এফ শার্প একসাথে বসবে কারণ এটাও হোল। তারপরে সাবমিডিয়ানটা কি? এফ শার্পের পর কী আছে? জি, জি শার্প একসাথে বসবে কারণ এটাও 6 নম্বর নোট, 6 নম্বর নোটটাও বলেছে হোল। তারপর একটা হাফ আছে, তো জি শার্পের পর কে? জি শার্পের পর কে? জি শার্পের পর এ, আর এ এর পর কে? এ শার্প আর বি একসাথে বসবে কারণ হোল আছে। তো তোমরা সবসময় দেখবে যে যখন তৈরি করা হয়ে গেলো তখন এইটা আর এটা এক আছে কিনা, সমান আছে কিনা। তো এখন কী মনে হচ্ছে? এটা এক আছে? কী মনে হচ্ছে? হ্যাঁ এক আছে তো, এটা বি ফ্ল্যাট আর এটা এ শার্প। এ শার্প মানে কি? বি ফ্ল্যাটই তো সেই। তাহলে বি ফ্ল্যাট বিও যা, এ শার্প বিওই তাই।
তো আমি শার্পটা কেন লিখেছি, কারণ আমি অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি, মানে এখানে একটা ফ্ল্যাট পেয়ে গেছি, আমি ফ্ল্যাটটা নিয়ে বেশি ঝামেলা যেতে চাইছি না, ওই জন্য শার্পটা লিখছি শার্প। কিন্তু যখন নামাবো দেখো কী করবো, এবার এখানে আবার সেই ব্যাপারটাই আসবে যেটা আগের বারে এসেছিলো। প্রথম নোটটা কী নেমে গেল, বি ফ্ল্যাট, খুব ভালো কথা। তারপর নোটটা কী নেমে গেল, সি। তারপর নোটটা কী হবে, ডি। এবার আমি কি বলেছিলাম যে যখন একটা নোট বসে গেছে ওই নোটটাকে ডাবলভাবে লিখবে না। তো এখানে নামার কথা ছিল ডি শার্প, ঠিক আছে, নামার কথা ছিল ডি শার্প, কিন্তু আমি নামাবো কি, এটা ডি শার্প না নামিয়ে এটাকে আমি ই ফ্ল্যাট করবো, কারণ ই এর তো অস্তিত্ব নেই এখানে, তাহলে ই এর ফ্ল্যাট করলেই হয়ে গেল। ফ্ল্যাট মানে কি, ই থেকে একটা নোট পিছিয়ে আসা, সেটাই তো ডি থেকে একটা নোট এগিয়ে যাওয়া। তো এখানে ই ফ্ল্যাট লাগবে, ডি শার্পে যে আমি ই ফ্ল্যাট লিখলাম, তারপর এফ নামিয়ে দিলাম যেমন ছিল, জি নামিয়ে দিলাম, এখানে এ একা নেমে গেল, আর এখানে এ শার্প। আর সে একই ঝামেলা হচ্ছে, এ আর এ শার্প দুটো নোট একই, এ লিখবো না আমি, আর এই এ শার্পের জায়গায় আমি লিখবো বি ফ্ল্যাট। দেখো বি ফ্ল্যাট মেজার স্কেল তৈরি হয়ে গেছে। তো বি ফ্ল্যাট মেজার স্কেলে আমি একটা 1 নম্বর নোটটা বি ফ্ল্যাট পেয়েছি, যেটা বি ফ্ল্যাট মেজার স্কেলের রুট নোট বি ফ্ল্যাটই, আর 4 নম্বরটা ই ফ্ল্যাট পেয়েছি, তাহলে একটা নতুন ফ্ল্যাট পেলাম। তাহলে বি ফ্ল্যাট নোটটা মুখস্থ করতে গেলে আমাকে জেনে রাখতে হবে যে দুটো ফ্ল্যাট আছে। কী কী ফ্ল্যাট, বি ফ্ল্যাট ইটসেলফ একটা ফ্ল্যাট, যেহেতু বি ফ্ল্যাট স্কেল, রুট নোটটা তো বি ফ্ল্যাটই হবে, আর 4 নম্বর সাব ডমিনেন্ট নোটটা সেটা একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ই ফ্ল্যাট। এটা এখন বোঝার জন্য বললাম, কিন্তু সার্কেল অফ ফোর্থ যখন বুঝবে, যখন সব কটা স্কেল তৈরি করে ফেলবে, তখন সার্কেল অফ ফোর্থ যখন বোঝাবো তখন খুব সুন্দরভাবে এটা তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা শুধু তৈরি করো, এর পরের যে স্কেলগুলো আছে সেগুলো নিজেরা তৈরি করো। দেখবে তোমরা তৈরি করতে করতে একটা সময় আসবে যখন তোমরা এরমভাবে 4 নম্বর নোট নামাতে নামাতে, যেমন এর 4 নম্বরে ই ফ্ল্যাট ছিল, এ ফ্ল্যাট নামবে, 4 নম্বর নামাতে নামাতে একটা সময় আসবে যে স্কেলটার নাম হবে, এই ঘরগুলো মুছি, এগুলো মুছে দিই, একটা সময় আসবে যখন তোমাদের প্রবলেম হওয়া শুরু হবে, যেখান থেকে সেই প্রবলেমের জায়গাটা আমি ঠিক করে দিচ্ছি। যখন তোমরা একটা করে নোট নামাবে, 4 নম্বর নোটটা নামাতে নামাতে তো একটা করে নতুন স্কেল তৈরি করছো, তো এক সময় দেখবে 4 নম্বরে আসবে জি ফ্ল্যাট, এই নোটটা আসবে 4 নম্বরে, তুমি জি ফ্ল্যাট মেজার স্কেল তৈরি করো, জি ফ্ল্যাট মেজার স্কেল তৈরি করবে। তো জি ফ্ল্যাট মেজার স্কেলটা আমি তোমাকে এখানে তৈরি করেই দেখিয়ে দিচ্ছি, কারণ জি ফ্ল্যাট মেজার স্কেলেই তোমার প্রবলেমটা শুরু হবে। জি ফ্ল্যাট মেজার স্কেল কী করে তৈরি করবে, লিখবে জি ফ্ল্যাট জি, দেখো এই যে জি ফ্ল্যাট, তারপরে জি আসবে, জি ফ্ল্যাট মানেই হচ্ছে কিন্তু এফ শার্প, তো জি ফ্ল্যাট জি, তারপরে জি ফ্ল্যাটের পর জি এর পর কে আছে, জি শার্প, এ, তারপরে এ শার্প একা বসলো, তারপরে এ শার্প পর বি, সি একসাথে বসলো, হোল, তারপরে সি শার্প ডি একসাথে বসলো, সি শার্প ডি এর পরে ডি শার্প ই একসাথে বসলো, তারপরে এখানে কি বসবে, এফ, আর এখানে বসবে এফ শার্প জি। দেখো সবার আগে চেক করো যে প্রথমটা শেষটা কি এক হয়েছে, হ্যাঁ এক হয়েছে, কেন, কারণ জি ফ্ল্যাট মানেই তো এফ শার্প, তাহলে জি ফ্ল্যাট জিও যায়, এফ শার্প জিও তাই, তো এক হয়েছে, কোনো চিন্তার কিছু নেই। তো আমি এখানে একটা করে নামাবো, কী করে নামাবো, দেখো প্রথম রুট নোটটা যেটা নামাচ্ছি সেটা জি ফ্ল্যাটই থাকবে, তারপরে কী নামাবো, আবার দেখো জি শার্প এসে গেছে, এটা মহা মুশকিল হলো, তো জি শার্প তো আমি নামাতে পারবো না, তাহলে এটাকে কী নাম দিয়ে দেবো, জি শার্পের নোটটার আরেকটা নাম আছে, কী নাম, দ্যাট ইস এ ফ্ল্যাট, যেটা জি এর শার্প সেটা তো পরের নোটটা ফ্ল্যাট হবে, এ ফ্ল্যাট। দেখো এ ফ্ল্যাটের পর আবার এ শার্প নামাবার কথা বলছি, এ শার্প নামাবো না, তাহলে কী নামাবো, বি ফ্ল্যাট। এবারে বি ফ্ল্যাটের পর বি নামাতে বলছে, ই কি, তো বি নামাতেই হবে, আমি তো বি এর তো পরে কোনো ফ্ল্যাট নেই, যে পরের নোটের সি এর তো কোনো ফ্ল্যাট নেই, তাহলে বি তো নামাতেই হবে, না এরকম কোনো ব্যাপার নেই, তুমি এখানে বি নামাতেও পারো, তুমি এখানে বি নামাতে পারো, কারণ এখানে অ্যাকচুয়াল নোটটা কিন্তু বি বাজবে, কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য, তোমার মুখস্থ করার সুবিধার জন্য তুমি এখানে নামালে সি ফ্ল্যাট। আমি আমার প্রথম ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে সি ফ্ল্যাট কথাটার মানে হচ্ছে কিন্তু বি, কারণ ফ্ল্যাট মানে একটা নোট ডিক্রিজ করা, তার মানে সি ফ্ল্যাট বোঝাচ্ছি মানে কিন্তু বিকে বোঝাচ্ছি। কেন আমি সি ফ্ল্যাট লিখলাম, তোমরা যখন স্কেলগুলো তৈরি করবে তখন দেখবে একটা করে ফ্ল্যাট বাড়ছে, একটা করে ফ্ল্যাট বাড়ছে, এটা হচ্ছে হাইয়েস্ট ফ্ল্যাটের স্কেল, যাতে সব কটা নোট ফ্ল্যাট হবে, শুধু একটা নোট ন্যাচারাল থাকবে, বাকি সব কটা নোট ফ্ল্যাট হবে। সেই নোটটা কি, সেই নোটটা দেখো এখন বুঝতে পারবে। তো সি ফ্ল্যাট লিখলাম, সি ফ্ল্যাটের পর সি শার্প আর লিখবো না, তাহলে লিখবো ডি ফ্ল্যাট, তারপর ডি ফ্ল্যাটের পর ডি শার্প আর লিখবো না, তাহলে লিখবো ই ফ্ল্যাট। দেখো এফ, এ একা খালি ন্যাচারাল নোট হয়ে বসে থাকবে, এখানে হাফ আছে যেহেতু, আর এফ শার্প জি মানে জি ফ্ল্যাট,
এফ শার্পটা নামাবে মানে জি ফ্ল্যাট নামবে। তো জি ফ্ল্যাট মেজার স্কেল তুমি পেয়ে গেছো। এখানে কিন্তু জি ফ্ল্যাট মেজার স্কেল মনে রাখারও খুব 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 ভালো মেথড আছে। সেটা কি, কিছুই নেই জি ফ্ল্যাট মেজার স্কেলে, শুধু জি থেকে জি অবধি তুমি লিখে যাও পরপর, জি এ বি সি ডি ই এফ জি লিখে একটা জিনিস মাথায় রাখো যে এই এফটা ছাড়া বাকি সবই ফ্ল্যাট। তো এবারে এর যে পরের নোটটা সেটা তো আরও অসুবিধা। এর পরের নোটটা কোনটা হবে, এই যে 4 নম্বরে সাবডমিনেন্ট কি এসছে, সি ফ্ল্যাট। সি ফ্ল্যাট মানে কি, সি ফ্ল্যাট মানে হচ্ছে বি। তাহলে আমি বি মেজর তৈরি করবো, এটা মুছে দিয়ে হবে। সি ফ্ল্যাট মনে রাখো যে সি ফ্ল্যাটটা থেকে নোট তৈরি স্কেল তৈরি হবে সি ফ্ল্যাট দিয়ে। সি ফ্ল্যাট কথাটা মানে কি, সি এর আগের নোটটা মানে বি। এবার বি মেজর স্কেল তৈরি করছি। তো বি মেজর স্কেল তৈরি করতে গেলে যেমন প্যাটার্ন যাচ্ছে সেমি প্যাটার্ন অনুযায়ী প্রথমে লিখতে থাকবো। তো প্রথমে লিখলাম বি সি, তারপর লিখলাম সি শার্প ডি, এরপর কি আছে ডি শার্প একা বসবে কারণ এটা হাফ আছে। ডি শার্পের পরে কি লিখবো, ই এফ একসাথে বসে গেল, তারপরে এফ শার্প জি একসাথে বসে গেল, তারপরে জি শার্প এ একসাথে বসে গেল, তারপরে এর পরে কি এ শার্প একা হাফ আছে, তারপরে আবার বি, তারপর সি। দেখো এটা থেকে এটা আর এটা কিন্তু সমান হওয়া চাই, তবে আমি পুরো জিনিসটা ঠিক করেছি, ঠিক আছে। তো দেখো যখন আমি নামাচ্ছি তখন কিরম নামাচ্ছি, দেখো বি নামিয়ে দিলাম, সি শার্প নামিয়ে দিলাম, ডি শার্প নামিয়ে দিলাম, ই নামিয়ে দিলাম। দেখো কোনো প্রবলেম আসছে না কিন্তু, কোনো আর ফ্ল্যাটের গল্পই নেই। এবার ওই যে হাইয়েস্ট ফ্ল্যাট বললাম জি ফ্ল্যাট স্কেলে 6টা ফ্ল্যাট, গল্প শেষ। এবারে শার্পের গল্প শুরু, ই তারপরে এফ শার্প, তারপরে জি শার্প, এ শার্প, বি। দেখো বি মেজার স্কেলটা পেয়ে গেছি। তো বি মেজার স্কেলটা মনে রাখতে গেলে কি মনে রাখতে হবে, বি আর ই এই দুটো নোট ছাড়া বাকি সব নোটই হচ্ছে শার্প। বি মেজার স্কেলে 5টা শার্প, হাইয়েস্ট শার্প ইন এ স্কেল। তো প্রথম থেকে তুমি যখন তৈরি করবে তখন দেখতে পাবে যে প্রথমে যখন তুমি সি স্কেল তৈরি করেছিলে কোনো সাব ফ্ল্যাট ছিল না, তারপরে একটা ফ্ল্যাট, তারপরে দুটো ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট, এই করে করে জি ফ্ল্যাট স্কেলে 6টা ফ্ল্যাট। তারপরেই এসে যাবে বি মেজার স্কেল যেখানে শার্প 5টা। এবার এখান থেকে কমতে শুরু করবে শার্প। তুমি এর যে সাব ডমিনেন্ট নোট ই, এবার ই মেজার স্কেল তৈরি করবে তোমরা, যখন এবার নিজেরা তৈরি করবে, যখন তৈরি করবে তখন দেখতে পাবে যে এতে এতে ধরো দুটো 4টে, একটা 5টা শার্প আছে। ই মেজার স্কেলে 4টে শার্প থাকবে, একটা শার্প কমে যাবে। ই মেজার স্কেলের পরে এ মেজার স্কেল আসবে, তাদের 3টে থাকবে। তারপর এ মেজার স্কেলের পরে ডি মেজার আসবে, ডি মেজারে 2টো শার্প থাকবে। তারপরে জি মেজার আসবে একটা শার্প, আবার জি মেজার স্কেলের তুমি 4 নম্বর নোটটা যাই ধরবে সেটা সি হয়ে যাবে, কোনো শার্প ফ্ল্যাট নেই। তো সার্কেল ওয়াইজ ঘুরতে থাকবে, তোমার 12টা নোটটা তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরা স্কেলগুলো তৈরি করো। দেখো খুব মজার একটা জিনিস, কিন্তু তোমাদেরকে কিন্তু খাতায় তৈরি করতে হবে। আমি জানি না তোমরা কতজন খাতা পেন নিয়ে বসেছিলে যখন আমি এই জিনিসগুলো শেখাচ্ছিলাম, তবে খাতা পেন নিয়ে বসলে তোমাদেরই ভালো। খাতা পেন নিয়ে বসলে তোমরা কী হবে, যখন আমি বোঝাচ্ছি তখন তোমরা টুকটুক করে লিখবে আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কী করে কী হচ্ছে। স্ক্রিনশটও নিতে পারো, এখন অনেক কিছু যুগ এসে গেছে। তো তোমরা তোমাদের যে মেথডে তোমরা একটু ভালোভাবে শিখতে পারবে, আমি যে মেথডে সবথেকে ভালোভাবে তোমাদেরকে এই কন্টেন্টটা দিতে পারতাম সেটা দিলাম। এবার তোমরা এটাকে যে সবথেকে ভালো মেথডে নিতে পারবে সেই মেথডেই তোমরা নাও, আমি কোনো বাধ্যবাধকতা রাখছি না। তবে খাতায় তোমাকে লিখতে হবে, নিজেকে তোমাকে স্কেলটা তৈরি করতে হবে, 12টা স্কেল। আমি এখানে কয়েকটা স্কেল তৈরি করে দেখালাম। আর যে যে জায়গায় তোমার পার্টিকুলারলি প্রবলেম হতে পারতো, কারণ আমি যখন নিজে শিখেছি তখন আমার এই প্রবলেমগুলো হয়েছে, তো তোমারও হতে পারে। তো ওই জন্য আমি কি করলাম, যে যে জায়গাগুলো প্রবলেম্যাটিক, যেমন জি ফ্ল্যাট মেজার স্কেলটা প্রবলেম্যাটিক, এখন সি ফ্ল্যাট আসছে, সি ফ্ল্যাট কেন আসবে, এরকম একটা ব্যাপার আসছে। তারপর বি মেজার থেকে সব পাল্টে যাচ্ছে, ফ্ল্যাট ফ্ল্যাট আর আসতেও আসছে না, সব শার্প আসছে। তারপরে দুটো নোট পাশাপাশি কোনো মতেই কিন্তু একই নোট লিখবে না। যেমন কি বলেছিলাম যে এ আছে আর এ শার্প আছে, পাশাপাশি লিখবে না, তুমি এটাকে লিখবে বি ফ্ল্যাট। আবার একইভাবে যদি বি ফ্ল্যাট থাকে আর বি থাকে, এটাকে পাশাপাশি লিখবে না, এটাকে কী লিখবে, এটাকে লিখবে সি ফ্ল্যাট। তো এইভাবে যেন তোমার কাছে প্রত্যেকটা নোট যেন এক্সিস্ট করে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কন্টেন্ট দিতে গেলে এত বড় ভিডিওই করতে হবে হয়তো, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ওই একই কথা, আবার সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল অন করে নিও, যাতে তাড়াতাড়ি তোমরা আমি ছাড়লেই তোমাদের কাছে চলে যায় ভিডিওটা। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যাতে ইউটিউব অ্যালগোরিদমে একটু ওপর দিকে উঠে আসে, ওই অ্যালগোরিদমের খেলা। আর শেয়ার করতে পারো এবারে, যদি মনে হয় যে এটা দেখে কেউ উপকৃত হতে পারে, তাকে তুমি শেয়ার করো। শেখো, বাজাও,
আর এগিয়ে চলো। আমার সবসময় এটাই মোটিভ থাকবে যে আমি তোমাদেরকে বেস্ট ওয়েতে এই মেথডগুলো যেন শেখাতে পারি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।